আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল কয়টা, 9:30 কি 10টা হবে। তো যাই হোক, বয়স বাড়ার সাথে সাথে আগে তো খুব বেলা করে ঘুমাতে ভালো লাগতো, কিন্তু ইদানিং কেন যেন মানে দেখা যাচ্ছে যে বেশি বেলা করে ঘুমাতে আর ভালো লাগে না, মনে হয় উঠে পড়ি এরকম একটা ভাব। তো যাই হোক, সকালবেলা উঠে মাহিনকে চা দিয়ে দিছি অলরেডি। মানে রাত্রে তো কালকে আমরা রুটি খাইছি, সবাই ভাত খাই নাই। তবে সকালবেলা জিজ্ঞেস করলাম যে কে কী খাবে। আসাদ সাহেব এখনও ওঠে নাই ঘুম থেকে। মাহিনকে বললাম যে মাহিন খিচুড়ি খাবা নাকি, তো বললো যে আম্মু খুব মজা হবে। তো যাই হোক, মাহিনকে আগে একটু চা বানিয়ে দিছিলাম, কারণ মাহিন তো অনেক ভোরে ওঠে, অনেক ভোরে মানে অনেক ভোরে। তো যাই হোক, আব্বু আমি তোমার সাথে ক্যামেরায় নাই, আমার সাথে। মাহিন শুয়ে থেকে পড়তেছে, তো বলতেছে আব্বু আমার দিকে ক্যামেরা ধরো না। তো যাই হোক, মাহিনকে অলরেডি চা দিয়ে দিচ্ছি, আমি 1 কাপ চা খেয়ে নিচ্ছি। বড় ছেলে স্কুলে চলে গেছে, তো ভাবলাম যে ভিডিওটা অন করে ফেলি। আর সেই সাথে আমি একদম 1 প্রেশার কুকার খিচুড়ি রান্না করে ফেলছি। এই কেন যেন কী মনে হলো, তো ভাবলাম যে খিচুড়িটা না হয় রান্না করেই ফেলি অলরেডি। এই যে 1 প্রেশার কুকার ভর্তি করে খিচুড়িটা মনে হয় খুব একটা মনোযোগ দিয়ে নেই, ভালো হবে না। তো যাই হোক, আচ্ছা ছাই উঠে গেলেই জাস্ট ডিম ভেজে দিব। ডিম ভেজে খিচুড়িটা না হয় সার্ভ করে দিব তাকে আর মাহিনকে। আর আমি যেহেতু চা খেয়ে নিছি, এখন আর এত আর্লি কিছু খাবো না যদি ক্ষুধা না লাগে। আর আমার রুমের বালিশের কাবারটা বা চাদরটা তো সব চেঞ্জ করতে হবে আজকে, যেহেতু বৃহস্পতিবার। আজকে এগুলো না করলে কালকে নামাজের দিন, ছেলেরা বাসায় থাকবে, সাহেব বাসায় থাকবে, সব মিলে মানে আরও মানে এলোমেলো বেশি হবে। তো যাই হোক, মানে এদিক সেদিক ঘুরতেছি। একবার যাচ্ছি ড্রয়িং রুমের বারান্দায়, একবার যাচ্ছি মাহিনের রুমের বারান্দায়, একবার আসতেছি এই রুমের বারান্দায়। মানে কাজ কোন দিক থেকে শুরু করবো জাস্ট বুঝতে পারতেছি না। আমার মেয়েটা আবার 10টা বাজার সাথে সাথেই নতুন মেয়েটা কাজে চলে আসে, খুব একটা যে দেরি করা সেটা করে না। এই তো যাই হোক, ভিডিওটা না হয় অন করে ফেলি, দেখা যাক সারাদিন কেমন যায়। আমরা যে সকালবেলা নাস্তা নিয়ে বসে পড়ছি, যদিও আমি চা খেয়ে এসেছি, খিচুড়ি খাওয়ার কোনো ইচ্ছাই নাই, কিন্তু মিশুর আব্বুর জোরাজোরিতে বসলাম। এই আর খিচুড়ি খেলে ইদানিং কেন যেন আমার ভাল লাগে না, অস্থির লাগে। আর আজকে খিচুড়িটা কেন যেন মনে হচ্ছে মজা হয় নেই। তো যাই হোক, ক্যামেরায় আছে হলো মাহিন, মিশন তো স্কুলে চলে গেছে। মাহিনের স্কুলটা দেরিতে হয়, মানে মাহিনের খুব সমস্যা হয়ে গেছে। এই চা শেষ, সরি মানে সকালের খাবার শেষ করে আবার দ্বিতীয় দফা চা। আমার হলো দ্বিতীয় দফা, আসাদ সাহেবের হলো প্রথম দফা। মিশুর আব্বু আজকে কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে। কি হেল্প জানো? ড্রয়িং রুমের সোফার কাভারগুলা একটু চেঞ্জ করবো, খুলে দিতে হবে। আমার মনে হয় এটা মিশুর, না না দুইটাই চিনি দিছি, সরি হ্যাঁ কি মানে ইয়া হয়েছে কি জানো বলো, আমি যদি সোফার কাভার খুলতে নেই আমার হাতও খুলে যাবে, বুঝছো? এটা না চা চুমুক দাও বলো কেমন হয়েছে। হাত খোলার দরকার নাই, আমি খুলে দেব। তুমি যে বুড়াকালে একটু বুঝতেছো আমার হাতের অবস্থা, না না সারা জীবনে বুঝছো। এই মানে হাত না মানে শক্ত কিছু করতে নিলে না মনে হয় যে একবারে যাতা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আজকে একটু ভাবতেছো, অনেকদিন ধরে বলি না ভিডিওতে যে সোফার কাভারগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু মানে হয়ে উঠতেছিল না কেন যেন। খালি সোফার কাভার না, সবই চেঞ্জ করতে হবে। সব বিস্কুটের একটা খুলে দাও তো, ভিডিও ধরছি আমি অলরেডি। চা ঠান্ডা হয়ে গেল। চা তুমি কম দানিছো, আমাদের বেশি যা দিছো, আমি 2বার খাচ্ছি। এই যে দ্বিতীয় দফা চা, আগে তো 5বার খাইতাম, এখন তো মানে অনেক কমাই দিছি। এখন চা খাই জাস্ট 2বার, আজকে হলো 3বার হবে, কারণ সকালবেলায় 2বার হয়ে গেল। বিস্কুটগুলো মানে ভেজিটেবল, বুঝছো মিশরব্বু? এই লেক্সাসের আবার 2-3 রকমের আছে, ফাজিলগুলা সব বের করে, ভালো লাগে না। তো যাই হোক, তুমি কি বাইরে যাবা সকালবেলা? নিচে যাওয়া লাগতে পারে, তুমি তাহলে বাইরে যাওয়ার আগে আমাকে করে দিয়ে যাও, তাহলে সুবিধা হবে। যে বাইরে রোদ আছে, যদিও হাইরে তোমার কাপড়ের একটার অবস্থা হয়ে আছে, হ্যাঙ্গারটার প্রতিদিন একটা করে গেঞ্জি বোনা বের করো, 3 বেলা 3টা। সকালবেলা ওয়াশিং মেশিনে কাপড় একবার দিয়ে দিচ্ছিলাম, কি সুন্দর বাতাস আমার বাসায়। এই বাসায় যদি বাতাস না থাকে আর আলো না থাকে, মনে হয় সে বাসায় দম বন্ধ হয়ে আসে। তো যাই হোক, চাটা শেষ করে একদম ঝাঁপায় নামবো কাজে। আর দেরি করা যাবে না, বেলা হয়ে গেছে, জালো আসতেছে, এই কারণে ভিডিওটা অন্ধকার আসতেছে। কেউ আবার বললেন না অন্ধকার কেন, বুঝো না বোঝার ভান করে, বুঝছো মিশর আব্বু? অসহ্য লাগে। সবসময় কত মেনটেন করে ভিডিও করা যায়, সেটা করা যায় না, যেখান থেকে ঠিক আসতেছে। বাট এই পাশ থেকে ধরলে আলো রিফ্লেকশনটা বেশি আসে, তখন আবার একটু ঘোলা হয়ে যায়।
এই একটু হাসো, তোমার হাসি তো কেউ দেখেই না, আমি তো দেখি দিনে মনে হয় সারাদিনে একবার। তোমার টিপসেট এত ভালো, তুমি হাসো না। আমার সাহেবকে পাঠালাম ড্রয়িং রুমে, আর আমি আবার আমাদের এই রুমটা একটু ক্লিন করতে চাচ্ছি আর কি। ফ্যানের কথা আর কি বলবো, মনে হয় যে 7 দিনও যায় না, 7 দিনের মধ্যেই কোত্থেকে এত ঝুল এসে, আর ঝুলের এত বরকত তা বলার মতো না, একদম জাত অবস্থা। তো যাই হোক একটু হালকা মুছে দিলাম, মানে শুধু শুকনা ন্যাকড়া দিয়ে, আর ভাবলাম যে চাদরটা একটু চেঞ্জ করে দিই, কেমন যেন লাগতেছে দেখতে। আমি 2 মাস হলো চিন্তা করতেছি চেঞ্জ করবো বুঝছো, 2 মাস পরে ভাবলাম যে না, তুমি আগে আসো, তারপর না হয় চেঞ্জ করা যাক। কি কষ্ট দেখো, দেখছো এত কেমন, এই জিনিসগুলো আর একটু ইজি হওয়া দরকার, বেশি কঠিন। কথা বলতেছো না, তার মানে রাগ করে চেঞ্জ করে দিতে। কোনটা? সোফা তো পুরা ক্লিন করা লাগবে, একবারে জাতা অবস্থা। খয়েরি কালার সোফা কিনছো। আমার সাহেবের রুমটা জাস্ট একটু চাদরটা চেঞ্জ করে ঘরটা ঝেড়ে দিলাম, কারণ আজকে যদি না করি কালকে ফ্রাইডে আরও দেখা যাবে যে ঝামেলা বেশি হয়ে যাবে। মোটামুটি এই রুমটার মাহিনের রুমটা গোছানো হয়েছে, ড্রয়িং রুমটা এখনও গোছানো বাদ। আর এই যে আমার ফিরোজা খাতুন ঘর মুছতেছে, আর এই যে সব চেয়ারগুলো উপরে উঠে গেছে, কারণ ঘর মুছার সময় এগুলো একটু উপরে উঠলে ঘর মুছতে সুবিধা হয় না রে ফিরোজা। হ্যাঁ তো সুন্দর দেওয়া যেতেছে আজকে, বুঝছিস ফিরোজা, সুন্দর জামা পরছোস। শয়তান একটা হাসে, তুই হারায় গেলে কমবো তো, ফিরোজা পাওয়া যেতেছে না, বরিশাল থেকে খুঁজে যায় না। দেখ খাবার নিয়ে বসে পড়ছি ঠিক 2:45, কারণ সকালবেলা তো আমরা সবাই খিচুড়ি খাইছি, এই কারণে ক্ষুধাই লাগে নাই। তোমার কি ক্ষুধা লাগছে? মানে আচ্ছা তো ক্ষুধা লাগেই না, আমি জোর করে করে লাঞ্চ করাই। আর কোন জানো ভাই কালকে বলছে যে খালি খাওয়া, কি জানো নাম, রেজা না, রেজা ভাই না সব মেবি, দেখলা যে তুমি, তাই না? না ভুলে গেছো? ও তো যাই হোক, ওই ভাই বলছে যে খালি খাওয়া, আসলে তা না, 3 বেলা যে খাবার, জাস্ট শুধু কি বলবো হাজিরা দেওয়া। এই মানে দেখা যায় যে অনেক খাবার, কিন্তু সবাই ডায়েটিং এ থাকে, খুব বেশি খাবার কেউই খেতে পারে না। তো যাই হোক আজকে আমার লাঞ্চে আসতে হলো সাদা ভাত, এখানে আসতে হলো ডাল, মুসুরের ডাল, যদিও বাসায় লাউ ছিল না, এই কারণে আজকে মানে শুধু ডাল, ফ্রেশ ডাল। আর আসতে হলো চিংড়ি মাছ, বেগুন ভর্তা। কালকে যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার, আজকে বৃহস্পতিবার, কালকে ভারী খাবার হবে, এই জন্য আজকে একটু হালকা খাবার। এই হলো আমাদের আজকে দুপুরের প্রিপারেশন। আমার বেলকনি আজকে আর দেখা যাচ্ছে না, এই মাত্র মানে দুপুরের খাবার শেষ করে ভাবলাম যে দেখি একটু শুকাইছে নাকি, অলরেডি শুকায় গেছে। এগুলো হলো আমার 2 দফা কাপড় চোপড় ধোয়া সব, কারণ বাসায় কাপড় চোপড় বের হবে আর সেটা ওয়াশিং মেশিনে দিব না, জমা করে রাখবো, এটা হতেই পারে না, আমার জন্য তো একদমই অসম্ভব। তো যাই হোক দুপুরবেলা খাবার খাওয়ার পরে সর্ব ফ্যানটা দিলে কথা শোনা যায় না, ঘ্যান ঘ্যান করে, তুমি কেন ফ্যানটা আগে দিয়ে দাও। তো যাই হোক দুপুরবেলা খাবার শেষ করার পরে সবারই মনে হয় যে, না তুমি দেখো কিছু বলতেছি না, কি যেন বলে যে এই সময়টা মনে হয় যে সব মহিলাদেরই মানে মনে হয় যে আসরের নামাজ পর্যন্ত এত রিল্যাক্সে থাকে তা বলার মতো না। আমিও তো তার ব্যতিক্রম না, এই আসাদ সাহেবও খুব রিল্যাক্সে থাকে, তাই না? আমি তো টিটকারি মারতেছি তোমার সাথে। অবশ্য আমি দুপুরে একটু চোখ বন্ধ করি বা একটু ঘুমানোর চেষ্টা করি, মিশরাব্বু আবার একদমই না, মানে সে একদম মানে সকালবেলা যে উঠবে আর 12টা-1টার আগে তার আর 2 চোখ মানে শাটার আর নামাবে না সে। এর জন্য দুপুরে দেখা যায় রেস্টটা আমি বড় ছেলের রুমে নেই, সে তো এই যে 1 সেকেন্ডের জন্য দেখা যাবে যে তার কাজ বন্ধ করবে না, না হলে ল্যাপটপ, না হলে মোবাইল, না হলে কথা বলা, এই তো অবস্থা। তো যাই হোক মিশরাব্বু আমি কিন্তু গেলাম, টাটা। আমার সাথে দেখা হবে একদম আসরের আগে, কোনো গেস্ট আসলে আমাকে ডাকবা না, তুমি গল্প টল্প করে বিদায় দিবা। হ্যাঁ কয়টা বের হবা? তাহলে মিশনকে বলো দরজা লাগাবে, ঠিক আছে? ফ্যান দিব, কারণ এখন সংসারের দায়িত্ব নেওয়া শেখো, বুঝছো? ছেলেরা বড় হয়ে যাচ্ছে, বউ আসবে, বিয়ে বাড়ির লোকজন আসবে, কথাবার্তা বলতে হবে, আমার এত ইয়া নেই। মানে আসাদ সাহেব তো 15 বছর একদম এত রিল্যাক্সে থাকছে তা বলার মতো না, এখন একটু রিল্যাক্সটা একটু ছাড়াচ্ছে। হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখেন, আমার মতো যারা একদম নীরব মানুষের সংসার করছেন এতদিন, এখন আর ছাড় দেন না, এখন একদম মানে কি বলবো মানে রিভাইজ করান আবার পুনরায়।
যাই হোক, এই যে টেবিল একদম ফ্রেশ করে ফেলছি। লাঞ্চ করার পরে মনে হয় যে কি শান্তি একটা ভাব, তাই না? এই কাজ থাকে না একদম মাগরিব পর্যন্ত। এখন তো ছোটো দিন, আসরের পরে আর চা খাই না, চা সাধারণত মাগরিবের পরে ট্রাই করি। আর এই যে ড্রয়িং রুমটা দেখাই, ড্রয়িং রুমটা না গেস্ট আসছিল হঠাৎ করে, ডিপ ক্লিন করতে পারিনি। অন্য রুমের ফ্যানগুলো মুছে দিছি। এই যে সোফার কাভারগুলো আজকে আমাকে মিশুর আব্বু চেঞ্জ করে দিছে। আমার যে কি উপকার হয়েছে তা বলার মতো না। অনেক দিন এক কাবার ভাল লাগতেছিল না। তো যাই হোক, আজকালকে জি টেবিলের রানারটা চেঞ্জ করে দিব আগামীকাল ইনশাল্লাহ। মানে এই রুমটা গোছাতে আসছে আর হঠাৎ করে গেস্ট চলে আসছে। কিছু বলবা? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আর এই যে এই বেলকুনি, এটা আমার কমন বেলকুনি। এই বেলকুনিতে না আসলে না ভালোই লাগে না। যে কি সুন্দর বাতাস, শীতের দিনে এত সুন্দর বাতাস থাকবে। এই বেলকুনিটাতে আমার মানে গাছ লাগানোর প্রচণ্ড পরিমাণে শখ ছিল, বাট আমার এই যে ওয়াশিং মেশিনটার কারণে বারান্দাটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তো যাই হোক, আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। এখন বাজে 4:45। মিশন না মানে সাধারণত বিকালে ঘুমায় না। মিশন মানে আমার বড় ছেলে, যারা তো চেনে তারা তো চিনবেই। আজকে কেন যেন মনে হয় একটু টায়ার্ড আসতে, ক্লাসটা তো সকাল সকাল শুরু হয়, দেখি ঘুমায় গেছে, খেলতে যায় নাই। আর আমি এই যে দরজার কাছে আমার ছোট ছেলের জন্য অপেক্ষা করতেছি। আসলে মা তো মাই, তাই না? মানে ওর আসতে এখনো 15 মিনিট বাকি আছে। মনে হচ্ছে এই সময়টুকু আমি স্বস্তি পাই না। কিন্তু এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে অনেক, আমাকে টেনশন করতে না করে। তারপরে কেন যেন মনে হয় যে বাসায় না আসা পর্যন্ত বা বাসায় আসার সময় যখন হয় ততক্ষণ মনে হয় যে কিছুতেই মানে স্বস্তি পাই না। মনে হয় যে আসে না কেন, কেন দেরি হচ্ছে, এরকম লাগে। এই তো সেদিন একটা ভিডিওতে দেখলাম যে একটা বাচ্চা মাদ্রাসার ছেলে মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিছে। আসলে মানে দেখে এটাই মনে হলো যে হারে, মানে কি বলবো, সন্তানটাকে যে খারাপ বলবো সেটাও অবশ্যই নিঃসন্দেহে সে নিন্দনীয় কাজ করতে, বা এটা তো বলার অপেক্ষায় রাখে না যে কত বড় জঘন্য একটা কাজ। কিন্তু তারপরে বললাম যে আসলে মা হিসাবে সে মাটা বা আমরাই সন্তানদের কতটুকু বা শিক্ষা দিতে পারছি, তাই না? এটা একটা প্রশ্ন কিন্তু রয়ে যায় সব সময়। এই কোনো মাই তো তার সন্তানকে চায় না, গরিব হোক বড় লোক হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবাই চায় যে তার সন্তানটা আদর্শ সন্তান হোক, 8-10টা মানুষের চেয়ে ভালো হোক, তার আচরণ, তার জীবনযাপন, তার কি বলবো চিন্তাভাবনার জগৎটা অনেক পরিচ্ছন্ন হোক। সবাই পারে, বাবা কেউ পারে না, এটাই। তো যাই হোক, সবার সন্তানের প্রতি আমাদের সমবেদনা এবং সমান ভালোবাসা। আমার সন্তান বলে কথা না, অন্য সন্তান বলে কথা না। আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় যে মানে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়া দরকার, বিশেষ করে আমাদের মাদেরকে। এই তাহলে হয়তো আমাদের এই দিনগুলো আর দেখার, আসলে ওই মানুষটা বা যে ঘটনাটা বা যে নিউজটা আমরা দেখলাম, ওটা উনিও তো কারো সন্তান, বা ওনারও তো আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, নেইবাররা আছে, কত আলোচনা সমালোচনা, কত মানে নিন্দার শিকার হচ্ছে, তাই না? এই আসলে যার যায় সেই বোঝে, দুর্ঘটনাটা যার ঘটে যায় সেই বোঝে যে আসলে কি ঘটে গেল, কার মধ্যে দিয়ে সে গেল। মা তো চলেই গেল, সারা মানে দুনিয়া জেনে গেল মানে ব্যাপারটা যে কি জঘন্য একটা স্মৃতি, মানে কি বলবো একটা মানে রেখে গেল। এই সেক্ষেত্রে সন্তানের জীবনটাও শেষ হয়ে গেল। আমার মনে হয় যে ওই সন্তানের বেঁচে থাকার চেয়ে মানে মরে যাওয়া অনেক ভালো। এই তো সবসময় আসলে প্রতিনিয়তই চেষ্টা করি, পারি কিনা জানি না, কতটুকু পারবো তাও জানি না, আমি অতটা আদর্শ মা না। তবে তারপরেও মনে হয় যে আমার মনে হয় কি যে এখন যে বয়সে আসি আমি, বা আমাদের মতো যারা আছে, বা আমাদের এই যে টিনেজার বাচ্চা যারা আছে, তাদের যে জীবনটা বা তাদের যে সামনের সময়টা, মনে হয় কি যে এই সময়টা যেন আল্লাহ সুন্দরভাবে পার করে। আমি মনে হয় কি সবসময় ভিডিওতে বলা হয় না, ঘন্টায় না, আমার মনে হয় যে ঘন্টায় মানে আধ ঘন্টায় একবার করে হলেও আমার মনে হয় যে ওদের কথা মনে হলেই আমার মনে হয় যে আমি দোয়া করি আর বলি যে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি হেফাজত করো। কোনো রকমের ধরনের দুর্ঘটনা, এ ধরনের নিন্দনীয় ঘটনা বা এরকম কথা বা এরকম মানে কার্যকলাপ যেন কোনো পরিবারে যাতে না ঘটে। এটা বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য কতটা লজ্জাজনক, লজ্জাজনক নয় বাদই দিলাম, এই কষ্টটা মানে বুকটা কত ভার হয়ে আসে শুনলে, এই খারাপ লাগে আসলে। সন্তানের ভাবে দুর্ঘটনায় মারা যাওয়া, বা মা মারা যাওয়া, বা বাবা মাকে মেরে ফেলা, বা এই যে যাদের মেয়ে বাচ্চা আছে, টিনেজার মেয়ে বাচ্চা, যে তিশা মেয়েটা, এই ওর যে ঘটনাটা, এই এক একজন এক একভাবে দেখে। কিন্তু তিশার মার জন্য এই যে মোস্তাক নামে যে ভদ্রলোককে বিয়ে করছে, ওনাকে যখন বারবার টিভিতে দেখে বা বিভিন্ন ইয়াতে দেখে, তখন ওই মাটার মনে হয় কত কষ্ট হয়, কত খারাপ লাগে, তাই না?
এই আসলে মা শব্দটার মধ্যেই মনে হয় যে যে মানে ভালোবাসার অপর নাম যেমন ঘৃণা, দায়বদ্ধতা বা ভুল, এরকম মা যেমন মানে মানে প্রাপ্তির 100%, আবার আমার মনে হয় অপ্রাপ্তিরও 100% সেটাই। এই সন্তান যদি ভালো হয় তাহলে মনে হয় মার প্রশংসাটা হয়, আবার সন্তান যদি খারাপ হয় সেক্ষেত্রে মনে হয় মার দুর্নামটাই সবসময় বেশি হয়। মাহিন আসে নাই তো একটু নীতিবাক্য বলে ফেললাম দাঁড়ায় থেকে থেকে। ওদিন নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে মানে বাকি দিনগুলো কেমন যাবে, দিন গুনতেছিলাম। কালকে একটা ভাবিকে কমেন্টস করতেছিলাম, ভাবি আর আমি পাশাপাশি থাকি, অনেক দিন দেখা হয় না। তো বললাম যে ভাবি 10 বছর পর তো কোনো কাজ থাকবে না, ছেলেদের লেখাপড়া শেষ হয়ে যাবে, ওরা ব্যস্ত হয়ে যাবে, তখন আমি আর আপনি বসে অনেক গল্প করব, কফি খাবো। এই তো আসলে ওদেরকে ওরা যখন বিশেষ করে ঘুমায় তখন আমি অবাক চোখে তাকায় থাকি, আমার চোখে কিন্তু পানি চলে আসছে, যে অবাক চোখে তাকায় থাকি যে আসলে কোনো সন্তান মানে কি বলবো, সন্তানের প্রাপ্তি বা ভালো সন্তান কি মানে আমি জাস্ট প্রকাশ করতে পারতেছি না। এর চেয়ে মনে হয় ভালো প্রাপ্তি কোনো কিছু আর হয় না। যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যখন কেউ বলে যে আপনার বাচ্চাটা না ইমামের পিছনে বসে নামাজ পড়ে বা একদম প্রথম সারিতে দাঁড়ায় নামাজ পড়ে, আপনার ছেলেরা তো খুব ভালো, তখন কত ভালো লাগে। আবার সাথে সাথে ভয়ও কাজ করে যে আজকে যেমন মানুষ প্রশংসা করতেছে, সাথে সাথে আমি ওই লোকটাকে বলি বা যে বলে তাকে বলি, ভাই বলেন না এখন, শেষ ভালো যার সব ভালো তার। যখন দেখবেন যে না আজকে থেকে 10 বছর পর বা 20 বছর পর বা আমি যখন থাকবো না, যখন দেখবেন যে না আমার ছেলেরা এরকমভাবেই চলাফেরা করে, তখন এই কথাগুলো বলেন, তখন আমার জন্য আরও বেশি আনন্দের হবে। এই তবে আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, ভিডিওটা আর বড় না করি। মাহির মনে হয় 5-7 মিনিট লাগবে। তো মানে ক্যামেরাটা অন করছি হঠাৎ করে, আমি যে এত কথা বলবো মানে বুঝতেও পারি নাই। এই তো যাই হোক, কেন যেন হঠাৎ করে কথাগুলো মানে বের হয়ে আসলো। সবাই দোয়া করবো, আমরা যারা চিনি জানি বা আমরা ভিডিওগুলো দেখি বা যারা দেখি না, সবাই তার বাচ্চাদের জন্য, পরিবারের জন্য আমরা সবাইকে প্রার্থনায় রাখবো, আমরা যেন আমাদের সন্তানদেরকে নিয়ে নিরাপদে থাকতে পারি, ভালো থাকতে পারি। এই আমি কথাগুলো অনেক গোছায় বলতে পারলাম না, কি বলতে চাইছি আসলে আমি অনেক দ্রুত কথা বলি, তো অনেক দেখা যায় যে অনেক জটিল কথা বা অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আস্তে আস্তে বলতে পারি না, দেখা যায় অন্যভাবে হয়ে যায়। কেউ যেন কোনো কষ্ট না পায় বা আমাকে যেন আবার কেউ কোনো মানে কি বলবো বিশেষজ্ঞ না ভাবে। আমি কিন্তু কোনো গুণই আমার নাই, আমার মানে ভুলে ভরা জীবন। এই আমি শুধু আমার সন্তানদেরকে খুব মানে কি বলবো মানে ওরাই আমার মানে ওদের জ্ঞান ছাড়া সবসময় চেষ্টা করি যে আল্লাহ ওদের চলাফেরাতে যেন কোনো ভুল না হয়, ভুল না হয়, ভুল না হয়। এই আর সবার কাছে ওদের জন্যই দোয়া চাই যে সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে যাদেরকে আমি চিনি তাদের জন্য আমি সবসময় প্রার্থনায় রাখি, তাদের বাচ্চাদের নিয়ে আমি আমার সাহেবের সাথে কথা বলি, এরকম। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।